ইউনিট 5-এর আগের ক্লাসে তোমাদের বয়েল সূত্র নিয়ে আলোচনা হয়েছিল। আজকের ক্লাসে চার্লস সূত্র সম্পর্কে বলবো। বয়েল সূত্র প্রকাশের প্রায় 100 বছর পর চার্লস সূত্র প্রকাশিত হয়েছিল। বিজ্ঞানী চার্লস স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের ওপর উষ্ণতার যে প্রভাব সেই সংক্রান্ত একটা সূত্র তিনি দিয়েছিলেন, যাকে আমরা চার্লস সূত্র হিসেবে জানি। চার্লস সূত্রে যেটা বলা হয়, অ্যাট এ কনস্ট্যান্ট প্রেশার মানে হচ্ছে স্থির চাপে the volume of a given mass of gas increases or decreases by 1/273 of its volume at 0 degrees centigrade for each degree Celsius rise or fall in temperature। এর মানে হলো স্থির চাপে মানে চাপ স্থির রেখে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যদি করা হয়, তাহলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। আরেকটু বুঝিয়ে বলি, ক্যালকুলেশনটা দেখলে তোমরা বুঝবে। ধরে নেওয়া যাক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হলো V0। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন হচ্ছে V0। এখন যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড আনা হয়, তাহলে সেক্ষেত্রে গ্যাসের কি ভলিউম দাঁড়াচ্ছে দেখো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল V0। এবার V0-র সঙ্গে আমরা যেটা প্লাস করব, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যেহেতু আমরা বৃদ্ধি করলাম, তাহলে আমরা এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি V0 প্লাস V0 ইন্টু 1/273, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা থাকছে তার 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা আমরা অ্যাড করছি V0-র সঙ্গে, মানে যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল। তাহলে আলটিমেটলি আমরা এক্সপ্রেশন পাচ্ছি V0 কমন নেওয়া হচ্ছে, V0 ইন্টু 1 প্লাস 1/273। একইভাবে যদি আমরা 2 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করি টেম্পারেচার, তার জন্য আমরা এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি V0 ইন্টু 1 প্লাস 2/273। এইভাবে যদি 3 ডিগ্রি ইনক্রিজ করা হয়, 4 ডিগ্রি ইনক্রিজ করা হয়, তাহলে সেই মতন আমরা ফ্যাক্টর মাল্টিপ্লাই করব, 3/273 অথবা 4/273, এইভাবে ইনক্রিজ করবে ভলিউম। যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করা হয়, 3, 4, 5 যে কোনো ডিগ্রি ইনক্রিজকে আমরা ইন জেনারেল ফর্মে টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি ইনক্রিজ করা হয়, তাহলে আমরা যে এক্সপ্রেশনটা পাবো সেটা হলো V0 ইন্টু 1 প্লাস T/273। এটা হচ্ছে চার্লস ল-এর জেনারেল ফর্ম। এবারে এই যে যদি আমরা ধরে নিই যে বিভিন্ন উষ্ণতায় যে আয়তন হচ্ছে, যদি ধরে নেওয়া হয় যে T1 টেম্পারেচারে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে V1 এবং T2 টেম্পারেচারে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হলো T2, তাহলে সেক্ষেত্রে চার্লস সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারছি দেখো। V1 সমান V0 ইন্টু 1 প্লাস T1/273, এবং একইভাবে V2 সমান V0 ইন্টু 1 প্লাস T2/273। তাহলে আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি দুটো টেম্পারেচারের জন্য। T1-এ পাচ্ছি ইকুয়েশন নাম্বার 1 আর T2 টেম্পারেচারে পাচ্ছি ইকুয়েশন নাম্বার 2। যদি ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2 করি, সেখান থেকে আমরা যে এক্সপ্রেশনটা পাচ্ছি V1/V2 ইকুয়াল টু T1 প্লাস 273 বাই T2 প্লাস 273।
ভি জিরোটা ওপরে নিচে কাটাকুটি হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা যে এক্সপ্রেশনটা আলটিমেটলি পাচ্ছি ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু ক্যাপিটাল টি ওয়ান বাই ক্যাপিটাল টি টু, যেখানে ক্যাপিটাল টিটা কি ইন্ডিকেট করছে, কেলভিন স্কেলে টেম্পারেচার, মানে সেন্টিগ্রেডে বা সেলসিয়াস স্কেলে যে টেম্পারেচারটা আমরা ইনক্রিজ করছি বা ডিক্রিজ করছি তাকে যদি আমরা কেলভিন স্কেলে কনভার্ট করতে চাই তো তার সঙ্গে 273 আমরা অ্যাড করি, তাহলে এই টি ওয়ান প্লাস 273কে আমরা এক্সপ্রেস করছি ক্যাপিটাল টি ওয়ান দিয়ে, আবার টি টু প্লাস 273কে আমরা প্রকাশ করছি ক্যাপিটাল টি টু দিয়ে। তাহলে টি ওয়ান আর টি টু হচ্ছে করেসপন্ডিং অ্যাবসোলুট টেম্পারেচার। এই যে এক্সপ্রেশনটা পাওয়া গেল ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, এখান থেকে মানে আমরা আগের এক্সপ্রেশন পেয়েছিলাম ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, সেটাকে একটু উল্টে পাল্টে দেখো টি ওয়ানটাকে এই পাশে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলেই আমরা এই ওপরের এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। একইভাবে আমরা টি থ্রি টেম্পারেচারের জন্য লিখতে পারি ইকুয়াল টু ভি থ্রি বাই টি থ্রি। তাহলে এইভাবে আমরা আরও লিখতে পারি, মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু ইকুয়াল টু ভি থ্রি বাই টি থ্রি ইকুয়াল টু ভি ফোর বাই টি ফোর, অর্থাৎ এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আমরা লিখছি কি ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার অর্থই হলো ভি প্রপোর্শনাল টু টি, ক্যাপিটাল টি। তো চার্লস ল তাহলে এটাই ইন্ডিকেট করছে the volume of a given mass is directly proportional to the absolute scale of temperature at constant pressure। মানে হলো যদি আমরা চাপটা স্থির রাখি তাহলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কার সঙ্গে প্রপোর্শনাল হবে, তার উষ্ণতার সঙ্গে, ভি প্রপোর্শনাল টু টি। পরম শূন্য উষ্ণতা কি জানবো, ধরে নেওয়া যাক চাপ স্থির অবস্থায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি জিরো, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি আয়তন হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি ভি জিরো হয় তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1/273 ইনক্রিজ করবে, তাহলে আমরা টোটাল যে এক্সপ্রেশন পাচ্ছি ভি ওয়ান ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু 1/273, এটা আমাদের চার্লস ল বলছে। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের এক্সপ্রেশন দাঁড়াচ্ছে ভিটি ইকুয়াল টু ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু টি বাই 273। এবারে ধরে নাও তোমরা টেম্পারেচার হচ্ছে -273, তাহলে সেক্ষেত্রে আমরা টি এর জায়গায় -273 ইনপুট করছি, তাহলে আমাদের এক্সপ্রেশন কি দাঁড়াচ্ছে ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু 1 - 1, অর্থাৎ ভিটি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তার মানে হচ্ছে স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে 0। তাহলে চার্লসের সূত্রানুসারে যদি চাপ স্থির থাকে, গ্যাসের উষ্ণতা যদি কমাতে কমাতে আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাই তাহলে তখন আমরা দেখতে পাবো যে গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে 0। এই যে এই টেম্পারেচারটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এই উষ্ণতাকে বলা হয় গ্যাসের পরম শূন্য উষ্ণতা। গ্যাসের পরম শূন্য উষ্ণতা বলা হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে, মানে যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভর বিশিষ্ট গ্যাসের আয়তন থিওরিটিক্যালি লোপ পায় বা শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাকেই আমরা বলছি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার।
তো এবারে যদি আমরা চার্লসের সূত্রকে গ্রাফিক্যালি প্লট করি সেক্ষেত্রে আমরা কি দেখি। চাপ স্থির রেখে যদি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বিভিন্ন উষ্ণতার নির্ণয় করে সেই গ্যাসের আয়তনকে যদি আমরা ওয়াই অ্যাক্সিসে রাখি এবং টেম্পারেচারকে যদি এক্স অ্যাক্সিসে রেখে যদি গ্রাফ প্লট করা হয় তাহলে দেখবে একটা সরল রেখা পাবো। কারণ চার্লসের সূত্রটা যদি তোমরা দেখো সেখানে দেখবে এক্সপ্রেশনটা হচ্ছে ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 বাই T1 V0 ইন্টু T1 বাই 273। তাহলে একটা ইন্টারসেপ্ট পোর্শন আমরা পাবো এবং সমীকরণটা দেখে বুঝতে পারছো যে এটা একটা সরলরেখার সমীকরণ। এবং তোমরা গ্রাফেও দেখতে পাবে যে ওয়াই অ্যাক্সিসে একটা ইন্টারসেপ্ট পোর্শন আমাদের কিন্তু রয়েছে। এই যে এই পোর্শনটা হচ্ছে ইন্টারসেপ্ট পোর্শন। তারপরে আমরা যে গ্রাফটা পেয়েছি সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এবারে যদি এই সরলরেখাকে পেছনের দিকে বর্ধিত করা হয় তাহলে দেখা যায় যে সরলরেখাটা এক্স অ্যাক্সিসকে বা টেম্পারেচারের যে অ্যাক্সিস তাকে যে বিন্দুতে ছেদ করছে মানে যেই বিন্দুতে ভলিউমটা শূন্য হয়ে যাচ্ছে সেই টেম্পারেচারটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এটাই কিন্তু থিওরিটিক্যালি বলা হচ্ছে যে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের ভলিউম হয়ে যাচ্ছে শূন্য। এই উষ্ণতা কিন্তু গ্যাসের প্রকৃতির ওপর কোনোভাবেই নির্ভরশীল নয়। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায় না, কারণ এই উষ্ণতাটায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস হয় তরল না হলে কঠিন হয়ে যায়। সুতরাং থিওরিটিক্যালি এটা যদিও বা আমরা দেখাই কিন্তু বাস্তবে কিন্তু এইটা প্রযোজ্য নয়। নেক্সট আমরা যেটা প্লট করব চার্লস সূত্রানুসারে সেটা হচ্ছে ভলিউম ভার্সেস টেম্পারেচার কার্ভ। তোমরা দেখতে পাচ্ছ আমরা চার্লসের সূত্র থেকে আগেই প্রমাণ করেছি যে ভি প্রপোর্শনাল টু টি। তাহলে যে রিলেশনটা পাচ্ছি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু কেটি। ভি ইকুয়াল টু কেটি এই সমীকরণটা থেকে বোঝা যাচ্ছে যে গ্যাসের চাপ এবং ভর যখন স্থির তাহলে এই সমীকরণ ইন্ডিকেট করছে এটা কিন্তু একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো কোনো ইন্টারসেপ্ট পোর্শন কিন্তু নেই, তাহলে যে কার্ভটা আমরা পাবো সেটা কিন্তু মূল বিন্দুগামী হবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন পরম উষ্ণতায় নির্ণয় করে যদি আমরা ভিকে ওয়াই অ্যাক্সিসে রাখি আর টি মানে টেম্পারেচারকে যদি এক্স অ্যাক্সিসে রেখে যদি গ্রাফ প্লট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এরকম মূল বিন্দুগামী সরলরেখা, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এবারে বিভিন্ন রকম চাপে এই গ্রাফগুলো প্লট করা হয়েছে। যেরকম P1 থেকে স্টার্ট করে আমরা ক্রমশ চাপ বাড়িয়েছি P2, P3, P4 এবং যত চাপ বেড়েছে ভলিউম কিন্তু তত কমেছে, সেটা গ্রাফ দেখে তোমরা বুঝতে পারছো। এই যে সরলরেখাগুলো পাওয়া গেছে এই সরলরেখাগুলোকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি মানে যে পোর্শনটা দেখো ডটেড পোর্শন পেছনের দিকে যদি বর্ধিত করা হয় তাহলে রেখাটা কিন্তু মূল বিন্দুকে স্পর্শ করে এবং সেই উষ্ণতায় মানে 0 কেলভিন উষ্ণতায় গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে 0। এটা আমাদের গ্রাফ ইন্ডিকেট করছে। সরলরেখাটাকে পেছনের দিকে বাড়ানোর কারণ এটাই যে কোনো গ্যাসকে ঠান্ডা করে 0 কেলভিন উষ্ণতায় কিন্তু নিয়ে যাওয়াটা সম্ভব হয় না বাস্তবে। ফলে এই উষ্ণতায় বা এর কাছাকাছি কোনো উষ্ণতায় গ্যাসের আয়তন কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে জানতে পারি না। সুতরাং যে কটা স্ট্রেট লাইন আমরা পাচ্ছি সবকটাই কিন্তু 0 কেলভিন থেকে দূরে পাচ্ছি। 0 কেলভিন বা তার কাছাকাছি টেম্পারেচারে আমরা কিন্তু কোনো গ্রাফ প্লট করতে পারবো না, পরীক্ষামূলক সেই মানগুলোই আমরা পাবো না। সে কারণে এই পোর্শনগুলোকে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, কারণ বাস্তবে এই মানগুলো আমরা
পাই না, সে কারণে গ্রাফ প্লট করাও সম্ভব হয় না। কিন্তু ইমাজিন করে যদি আমরা বাড়াতে পারি তাহলে দেখব যে 0 কেলভিন উষ্ণতায় কার্ভগুলো ইন্ডিকেট করছে যে গ্যাসের আয়তন হয়ে যাচ্ছে 0। তো চার্লস সূত্র হয়ে গেল, আর আগের দিন পড়িয়েছিলাম বয়েল সূত্র। দুটোকে এবার কম্বাইন করে দেখা যাক কি দাঁড়ালো ব্যাপারটা। বয়েল সূত্রতে বলা হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/p, তার মানে প্রেসারের সঙ্গে ব্যস্তানুপাতে আয়তন পরিবর্তিত হয় স্থির উষ্ণতায়। আর চার্লস সূত্র বলছে ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, মানে পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের আয়তন সমানুপাত সম্পর্কে পরিবর্তিত হয় যদি কনস্ট্যান্ট পি থাকে, মানে চাপটা স্থির থাকে। তাহলে দুটোকে কম্বাইন করে আমরা পাচ্ছি ভি প্রপোর্শনাল টু টি বাই পি। প্রপোর্শনালিটি সাইন ওঠাতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, এখানেও এসছে ভি ইকুয়াল টু কে ইন্টু টি বাই পি। তাহলে যে এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি পিভি বাই টি ইকুয়াল টু কে। এখন যদি আমরা ধরে নিই যে টেম্পারেচার হচ্ছে T1, সেই টেম্পারেচারে গ্যাসের প্রেশার হচ্ছে P1 এবং আয়তন হচ্ছে V1। একইভাবে যদি T2 টেম্পারেচারে P2 প্রেশারে আয়তন যদি হয় V2, তাহলে যে সম্পর্কগুলো আমরা পাবো, যেহেতু কনস্ট্যান্ট দেখতে পাচ্ছ, তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইকুয়াল টু P3 V3 বাই T3, এইভাবে চলতে থাকবে। উষ্ণতা যতই বাড়ুক, চাপ যতই চেঞ্জ হোক, আয়তনও সেই অনুসারে যতই পরিবর্তিত হোক, এই রেশিওটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, পিভি বাই টি প্রপোর্শনাল টু কে। এবং এই ইকুয়েশনকেই বলা হচ্ছে কম্বাইন্ড ইকুয়েশন, বয়েল এবং চার্লসের সূত্রের সংযোগ সূত্র। এই অবধির আজকে পড়া হলো। পরের দিন আমার আরেকটা ল সম্পর্কে আমরা জানবো।